আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে চারপাশে চোখ বোলালাম। আমি তো হসপিটালে আছি। একটু দূরে একজন নার্সকে দেখে ডাক দিলাম। জি বলুন। আমাকে হসপিটালে কে নিয়ে আসলো? একটি মেয়ে। ও, মেয়েটি কোথায়? পাশের কেবিনে, ওনার আম্মু অসুস্থ, সেখানেই আছেন। দাঁড়ান, আমি ম্যাডামকে ডেকে দিচ্ছি। নার্স বেরিয়ে গেল। চুপচাপ শুয়ে আছি। মেয়েটিকে ধন্যবাদ দিব নাকি বকা দিব বুঝতে পারছি না। মেয়েটি তো আমাকে বাঁচালো, কিন্তু আমার তো বাঁচার ইচ্ছে ছিল না। কাব্যকে অন্য মেয়ের সাথে দেখার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। আমি কাব্যকে আমার সবটুকু দিয়ে ভালোবেসেছি, কিন্তু কাব্য আমাকে বারবার ঠকিয়েছে। ওর এমন ভালোবাসার চেয়ে মৃত্যুই ভালো ছিল। এই যে ম্যাডাম, পেশেন্টের জ্ঞান ফিরেছে। নার্সের কথা শুনে দরজার দিকে তাকালাম। ডাক্তারকে দেখে লাফ দিয়ে উঠে বসে পড়লাম। আরে পাগল নাকি আপনি? অসুস্থ? আর আম্মু? আমার মুখে আম্মু ডাক শুনে নার্স আর আম্মু দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি কাব্যর আম্মুকে পেয়ে গেছি। আল্লাহ, আমার হিয়াকে দেয়া কথা রাখার সুযোগ করে দিয়েছেন। তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকালাম। দুপুর 2টা বাজে, তার মানে হিয়ার বিয়েটা এখনো হয়ে যায়নি। আমার কথা রাখার সুযোগ, সময় দুটোই আছে এখন। মা, তুমি ঠিক আছো তো? আম্মু, কাকে ডাকছো? এখানে তো কেউ নেই। উনি আমার কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওনার হাতটা আমার হাতের মুঠোয় এনে ওনার চোখের দিকে তাকালাম। আপনাকেই আমি আম্মু ডেকেছি। কিন্তু কেন? আমার দিকে বেশ অবাক হয়ে তাকিয়ে আছেন উনি। কারণ আপনি কাব্যর আম্মু আর আমার শাশুড়ি মা। চমকে উঠলেন উনি। নিজের হাতটা এক ঝটকায় আমার হাতের মুঠো থেকে ছাড়িয়ে নিলেন। কি 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 কি- কি বলছো এসব? আম্মু, আমি সত্যি বলছি। আমি আপনার ছেলের বউ, আর আপনার হিয়ার আজ বিয়ে। হিয়া বড় হয়ে গেছে? হ্যাঁ, হবেই তো। কত বছর হলো ওদের দেখিনি। আম্মু, আপনি যাবেন হিয়ার বিয়েতে? উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বেশ কিছুটা রাগ নিয়েই আমাকে জিজ্ঞেস করলেন, আজ হিয়ার বিয়ে, অথচ তুমি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিলে কেন? এখন কি বলবো আম্মুকে? কাব্য খারাপ এইটা জেনে বাসা থেকে চলে এসেছি, কিন্তু এসব বললে তো উনি কষ্ট পাবেন। চুপ হয়ে আছো কেন? আর কাব্য কোথায়? বিয়ে করে ফেলেছে আর এইটা জানে না এই সময় বউয়ের খেয়াল রাখতে হয়? রাস্তায় একা একা বেরোতে দিয়েছে কেন? ওনার কথা শুনে কেমন যেন লাগলো, তাই আস্তে করে প্রশ্নটা করেই ফেললাম। আম্মু, এই সময় মানে? বোকা মেয়ে, এইটাও বুঝো না? তুমি তো মা হবে। কথাটা শুনে পাথরের মূর্তির মতো বসে আছি। আজকের এমন পরিস্থিতিতে এমন একটা খবর শুনতে হবে আমাকে কখনো ভাবিনি। বোমা, কি হলো? তুমি কি খুশি হওনি? আম্মুর ধাক্কায় ওনার দিকে তাকালাম। উনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। জাপটে ধরলাম আম্মুকে। আরে পাগলি মেয়ে, কাঁদছো কেন? এইটা তো খুশির খবর, আমি দাদি হব। আম্মু, আমার আগের বাচ্চাটা পৃথিবীতে আসার আগেই মারা গিয়েছিল, আর এখন এমন খুশির খবরটা শোনার জন্য আপনার ছেলেই আমার পাশে নেই। পাশে নেই মানে? এসব অনেক কথা পরে বলবো। আপনি হিয়ার বিয়েতে যান প্লিজ। আমি হিয়াকে কথা দিয়েছিলাম আপনাকে আর আব্বুকে খুঁজে বের করব, আর ওর বিয়েতে আপনারা দুজনই থাকবেন। আল্লাহ যখন আমার দেয়া কথা রাখার সুযোগ করে দিয়েছেন, তাহলে আপনি যান প্লিজ। হ্যাঁ, যাব। আমি অনেক খুঁজেছি ওদের, কিন্তু তার আগে আমাকে জানতে হবে আমার বৌমা অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়েছিল কেন। আম্মু, বললাম তো এসব অনেক কথা পরে বলবো সব কিছু। আপনি এখন যান। আমি বাসার ঠিকানা বলে দিচ্ছি। এক মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য অন্য মেয়েকে আমি এখানে এই অবস্থায় ফেলে রেখে যেতে পারবো না। তুমি আমাকে সব কিছু বলো, তারপর আমি যাব। ঠিক আছে। আম্মুকে একের পর এক ঘটে যাওয়া সবগুলো ঘটনা বললাম। আম্মু সব কিছু শুনে চুপচাপ বসে আছেন। আমি আম্মুর কাঁধে মাথা রেখে বসে আছি। আম্মু, সব তো শুনলেন, তারপরও কি আপনি চাইবেন আমি আপনার ছেলের কাছে ফিরে যাই? তোমার কথা শুনে তো মনে হচ্ছে কাব্য তোমাকে অনেক ভালোবাসে, আর যে এত ভালোবাসে সে কখনো এভাবে নিজের ভালোবাসার মানুষকে ঠকাতে পারে না। কিছু তো একটা ভুল বোঝাবুঝি হয়েছে তোমাদের মধ্যে। আম্মু, আমি নিজের চোখে ডাক্তারবাবুকে আরশির সাথে দেখেছি। হয়তো তোমার চোখের দেখার মধ্যেও কোনো ভুল ছিল। এইটা কিভাবে সম্ভব? দুজনই তো দুজনকে ভালোবাসো, তাহলে কথা বলে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিচ্ছ না কেন? এভাবে একে অন্যের থেকে দূরে সরে যাচ্ছ কেন? এত কিছুর পর আর একসাথে থাকা সম্ভব না আম্মু। এখন আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ঠিক হবে।
কথাটা বলা সহজ, কিন্তু আলাদা হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন। খুব সহজেই প্রিয় মানুষদের ছেড়ে যাওয়ার কথাটা বলা যায়, কিন্তু তাদের ছাড়া বেঁচে থাকাটা এতটুকুও সহজ না। আম্মু, আমি পারবো না ওর সাথে থাকতে। কাব্যর প্রতি অভিমান জমেছে তো তোমার মনে? যখন অভিমান চলে যাবে তখন বুঝবে কি হারিয়েছো। জানো তো মা, অভিমান জিনিসটা খুব অদ্ভুত। এইটা দুজন মানুষকে খুব কাছাকাছি নিয়ে আসতে পারে, আবার এই অভিমানই দুজন মানুষকে আলাদা করে দিতে পারে। একজন অভিমান করলে অন্যজন সেটা যত্ন করে ভালোবাসা দিয়ে ভাঙিয়ে নিলে তবেই দুজন মানুষ কাছাকাছি আসতে পারে। আর দুজন মানুষই যদি অভিমানটা মনের মধ্যে পুষে রাখে তাহলে দুজনকে আলাদা হয়ে যেতে হয়। এখন তুমি ভেবে নাও কি করবে। নিশ্চুপ। মনে রেখো, ছোট্ট একটা ভুল সিদ্ধান্ত জীবনের সব কিছু উলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবা উচিত এই কাজটা ঠিক হবে কিনা, বা এই কাজের পরিণতি পরবর্তীতে কি হবে। এই আমাকেই দেখো না, নিজের কাজ কাজ বলে পরিবারের মানুষগুলোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। কাব্যর বাবাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন অবশ্য বিষয়টা নিজের কাছে খুব তুচ্ছ মনে হয়েছিল, কিন্তু সব কিছু হারানোর পর বুঝেছিলাম সামান্য একটা ভুল সিদ্ধান্ত যে আমার সব কিছু কেড়ে নিয়েছে। আর এই একটা ভুল সিদ্ধান্তের কষ্ট আমি আজও বয়ে বেড়াচ্ছি। আর কষ্ট পেতে হবে না আম্মু, আব্বুকে তো পেয়েছি। আপনি বাসায় যান, সবাইকে পেয়ে যাবেন। আবার না হয় নতুন করে আপনার সংসার সাজাবেন। আমার ভাঙা সংসারটা জুড়ে দিলি মা? মৃদু হাসলাম। আমার ডাক্তারবাবুকে দেখে রাখবেন আম্মু। এখনো সময় আছে মা, পরে কিন্তু দেরি হয়ে যাবে। বাসার ঠিকানা দিচ্ছি, আপনি চলে যান। যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, যে আমার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া সংসারটা জুড়ে দিয়েছে তার সংসার আমি কিছুতেই ভাঙতে দিব না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। চোখ দুটো বন্ধ করে চুপচাপ শুয়ে আছি। মাথায় ভালোভাবেই আঘাত লেগেছে। উঠে যে চলে যাব এই শক্তিটুকু নেই। তাছাড়া আম্মু একজন নার্সকে আমার কাছে রেখে গেছেন। কাব্যর কাছে আর ফিরে যেতে চাই না। একটু সুস্থ হলেই এখান থেকে আমাকে চলে যেতে হবে। এই তো উনি এসেছেন। এই মেয়েটাই আপনাকে হসপিটালে নিয়ে এসেছিলেন। নার্সের কথা শুনে চোখ খুলে সামনে তাকালাম। চমকে উঠলাম শুভ্রাকে দেখে। শুভ্রা আমাকে হসপিটালে নিয়ে এসেছে? কিন্তু তিলোত্তমা, উঠো না, তুমি অসুস্থ। তুমি? অবাক তো হবারই কথা। তোমার শত্রু তোমাকে বাঁচালো। নিশ্চুপ। শেষ পর্যন্ত আরশির কাছে হেরেই গেলে? ওর কাছে তোমার ডাক্তারবাবুকে তুলে দিয়ে আসলে? মানে? আমি জানতাম তুমি খুব চালাক মেয়ে, কিন্তু আরশির ছল ধরার মতো এতটা চালাক তুমি নও। কি বলতে চাইছো? বলতে চাইছি এইটা, কাব্য তোমাকে ঠকায়নি। ও তোমাকে সত্যি ভালোবাসে। তুমি যা দেখে কাব্যকে ভুল বুঝেছো এসব কিছু আরশির ছল ছিল। তুমি জানো কিভাবে? আর তুমি হঠাৎ আরশির বিপক্ষে কথা বলছো যে? পাপ করেছিলাম তো, তাই শাস্তি পেয়েছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর তাই আমি চাই না আরশির জন্য তোমার আর কাব্যর সম্পর্কটা নষ্ট হয়ে যাক। আরশি তোমাকে ভুল বুঝিয়েছে যেন তুমি কাব্যকে ভুল বুঝে ডিভোর্স দিয়ে দাও। আমি সবকিছু নিজের চোখে দেখেছি। আর গতরাতে তো তুমিই পিক দিলে। হ্যাঁ, দিয়েছিলাম, কিন্তু পিকগুলো দেওয়ার পর আর কিছু বলতে পারিনি তোমাকে। আরশির লোক এসে আমার ফোন কেড়ে নিয়েছিল। আর আম্মুকে কি করেছে? আন্টিকে মাথায় আঘাত করেছিল। আম্মু পাশের কেবিনে আছেন। তিলোত্তমা, প্রত্যেক মানুষেরই কিছু অতীত থাকে, কারো ভালো আবার কারো খারাপ। কাব্যর অতীতটা খারাপ ছিল, আর সেটা আরশির জন্য। যে ছেলে ছোটবেলা থেকে বাবা মায়ের মধ্যে ঝামেলা দেখেছে, তাদের ভালোবাসা পায়নি, সে ছেলে তো একটুখানি ভালোবাসা পেলে অন্ধ হবেই। আরশির ভালোবাসা কাব্যকে অন্ধ করে দিয়েছিল, তাই কাব্য আরশির কথা মতো চলতো। এখন তুমি যদি কাব্যর অতীত নিয়ে ভেবে ওকে ছেড়ে চলে যাও, তাহলে কাব্য কার কাছে যাবে? কাব্য কিন্তু ওর নোংরা অতীতগুলো তোমাকে পেয়ে ভুলতে বসেছিল। এখন তুমি ওকে ছেড়ে চলে গেলে তো ও আবারও খারাপ। খারাপ তো ও হয়েই গেছে। রাতে যা দেখেছি তারপর আর সম্ভব। ভুল দেখেছ তুমি। রাতে যা দেখেছ সব মিথ্যে ছিল। মানে? আরশি গতরাতে আমাকে ফোন করে যা যা বলেছে সব কিছু আমি রেকর্ড করেছি। তুমি একবার শোনো, তাহলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। শুভ্রার দিকে তাকালাম। কি বলতে চাইছে ও? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না জানি, কিন্তু অনুরোধ করছি প্লিজ একটাবার আমার কথা শোনো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি চাই না আরশির মতো খারাপ মেয়ের কাছে তোমাদের ভালোবাসা হেরে যাক। আমি কাব্যকে নিজের চোখে অনেকবার আরশির
সাথে দেখেছি। তুমি আগে ওকে কিভাবে দেখেছো সেটা তো আমি জানি না, তবে তুমি রাতে যা দেখেছো সব মিথ্যে ছিল। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি যখন ওদের একসাথে দেখেছিলে তখন কি কাব্যর নড়াচড়া দেখেছো? না তো, দেখবে কিভাবে? কাব্যকে তো আরশি অজ্ঞান করে দিয়েছিল। কাব্য এসব কিছুই জানতো না। ও হসপিটালের ফোন পেয়েই ছুটে গিয়েছিল। ইমার্জেন্সি থেকে যখন ফোন আসে কোনো পেশেন্টের অবস্থা খারাপ, তখন একজন ডক্টর কখনোই বসে থাকতে পারে না। কাব্য তো জানতো না ফোনটা আরশি করিয়েছিল, তাই কাব্য না বুঝে আরশির ফাঁদে পা দিয়েছে। আর তুমি বোকার মতো ওকে আরশির কাছেই রেখে আসলে। শুভ্রার কথা শুনে মাথা ঘুরছে। সত্যিই তো, কাব্যর হাতটা পর্যন্ত একবারের জন্য নড়েনি। আমি অয়নের সাথে ফোন নিয়ে এত চেঁচামেচি করলাম, তাও কাব্য কেন কোনো সাড়া দেয়নি? এই প্রশ্নটা একবারও আমার মনে জাগলো না? আমি এতটাই বোকা? শুভ্রা, তোমার ফোনটা দাও না, কাব্যকে ফোন করব। কিন্তু কাব্য তো এখন হিয়ার বিয়ে নিয়ে ব্যস্ত, ফোন কি রিসিভ করবে? তাহলে আমি বাসায় চলে যাই। আরে শান্ত হও, এই অবস্থায় বাসায় যেতে পারবে না। তুমি বরং ফোনই করে দেখো রিসিভ করে কি না। কাব্যকে বারবার ফোন করে যাচ্ছি কিন্তু রিসিভ করছেই না। আম্মু ঠিকই বলেছেন, আমার চোখের দেখাও ভুল ছিল। আমি আমার কাব্যকে এত খারাপ ভাবলাম কিভাবে? এই তো কাব্য ফোন রিসিভ করেছে। শুভ্রা, কি হয়েছে? তোমার এতবার ফোন দিচ্ছ কেন? ডাক্তারবাবু, আমি। নিশ্চুপ। আমাকে বাসায় নিয়ে যাও প্লিজ। চলেই যখন গেছো তখন আর ফিরে আসতে চাইছো কেন? মানে? তোমাকে আমি একটা কথা বলেছিলাম, চোখে সবসময় যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। কিন্তু তুমি আমার কথাটা শোনোনি, বিশ্বাস করোনি আমাকে। আমার ভালোবাসার প্রতি তোমার বিন্দুমাত্র বিশ্বাস নেই। থাকলে তুমি আমাকে এতটা খারাপ ভাবতে না। হ্যাঁ, আমি আগে খারাপ ছিলাম, কিন্তু সেটা আমার অতীত ছিল। এখন আমি তোমাকে ভালোবাসি। তিলো, তুমি ভাবলে কিভাবে আমি আরশির সাথে? ছি! আমার কথাটা কিছু শোনার নেই। তুমি আমাকে অবিশ্বাস করেছো, এটাই সত্যি। তুমি চোখের দেখাটাকে সত্যি ভেবে আমাকে অজ্ঞান অবস্থায় আরশির কাছে ফেলে এসেছিলে। পিক তুলে অয়নকে দিয়েছো আর ও বাসায় সবাইকে এসব দেখিয়েছে। আমি অতীত ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার অতীতগুলো টেনে এনে আমার পরিবারের সামনে তুলে ধরেছো। পিকগুলো দেখে আমার মতো ভাইয়ের বোন হওয়াতে হিয়ার মনে ঘৃণা জন্মেছিল, আর সে কারণে হিয়া সুইসাইড করতে গিয়েছিল। হিয়ার এই অবস্থার জন্য তুমি দায়ী। কি? হিয়া ঠিক আছে তো? আর আমাদের নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার ডাক্তারবাবু খারাপ, খুব খারাপ, এই ধারণা নিয়েই তুমি দূরে থাকো। আমি তোমার মুখও দেখতে চাই না। ফোনটা কেটে দিল কাব্য। কাব্য তো আমায় ভুল বুঝেছে। এখন আমি কি করব? সব কিছুর জন্য আমি দায়ী। আমাকে ক্ষমা করে দিও। তুমি তো সব কিছু করনি। করেছে আরশি। আমি তো কিছুটা অন্যায় করেছি। যে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করে আরেকবার সুযোগ দেওয়া উচিত। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। হিয়ার এমন অবস্থা তো, তাই কাব্যর মাথা ঠিক নেই। দেখো, ও তোমার কাছে ছুটে আসবেই। কাব্য তোমাকে সত্যি ভালোবাসে। আন্টির কাছে যাও, খেয়াল রেখো আন্টির। বালিশে হেলান দিয়ে চুপচাপ বসে আছি। কাব্য আমাকে ভুল বুঝেছে ভেবে খুব কান্না পাচ্ছে। কাব্যকেও তো দোষ দিতে পারছি না। হিয়ার এমন অবস্থায় কাব্যর মাথা ঠিক আছে নাকি? আমারই বা দোষ কোথায়? চোখের সামনে যা যা দেখেছি তাতে তো কাব্যকে খারাপ ভাবাটাই স্বাভাবিক। কাব্য আমাকে বারবার বলেছিল ও শুধু আমাকেই ভালোবাসে, কিন্তু আমি ওকে শুধু ভুল বুঝে এসেছি। আর আজ কাব্য আমার মুখও দেখতে চায় না। আমি তো আর কাব্যর কাছে ফিরে যেতে পারবো না। কাব্য আমাকে ফিরিয়ে নিবেও না। কাব্যকে তো আমাদের বাচ্চার কথাটাও বলতে পারলাম না। প্রথম বাচ্চাটা নিজেদের ভুলে হারালাম, আর এখন কাব্য পাশে নেই। পেটে হাত রেখে ডুকরে কেঁদে উঠলাম। পৃথিবীতে আসার আগেই আমার সন্তানকে বাবার পরিচয়ে হারাতে হবে না তো? সন্ধ্যা নেমে এসেছে, এখনও হসপিটালের বেডে শুয়ে আছি। কি করব, কোথায় যাব ভেবে পাচ্ছি না। তিশার কাছে ফিরে যাব, কিন্তু ও তো কাব্যদের বাসায় আছে। বাসায় ফিরে যাওয়া তো সম্ভব না। কাব্য তো আমার মুখও দেখতে চায় না। অন্য কোথাও না হয় চলে যাব, কিন্তু এখানে আর না। যে কোনো সময় আম্মু চলে আসতে পারেন। আশেপাশে চোখ বোলালাম, কোনো নার্স নেই দেখে আস্তে আস্তে উঠে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছ? কেবিনের বাইরে আসতেই আম্মুর সামনে পড়ে গেলাম। এখন কি বলবো? কথা বলছো না কেন? আম্মু, চলে যাচ্ছি আমি। চলো আমার সাথে। আম্মু কোথায় নিয়ে যাচ্ছেন? আম্মু আমার হাত ধরে টেনে এনে গাড়িতে বসালেন।
গাড়িতে আম্মুর পাশে চুপচাপ বসে আছি। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছি না। আশেপাশের এলাকা দেখে তো মনে হচ্ছে শহর থেকে দূরে কোথাও আছি, কিন্তু এখন যাচ্ছি কোথায়? কাব্যর কাছে না তো। আম্মু, আমরা কোথায় যাচ্ছি? নিশ্চুপ। আম্মু, আমি কাব্যর কাছে ফিরে যেতে চাই না। সে সিদ্ধান্ত কিছুক্ষণ পর নিও, এখন চুপ হয়ে বসো। আর কথা বাড়ালাম না, চুপচাপ বসে রইলাম। গাড়ি এসে পুলিশ স্টেশনে থামলো। আম্মু আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমরা এখানে এসেছি কেন? চলো আমার সাথে। আম্মুর পিছন পিছন হাঁটতে শুরু করলাম। অন্ধকার একটা রুম, ছোট্ট একটা টেবিল, আর টেবিলে আধো আধো করে জ্বলছে একটা মোমবাতি। টেবিলের একপাশে একটা খালি চেয়ার, অপর পাশের চেয়ারে কেউ একজন বসে আছে। কাছে আসতেই দেখলাম আরশি বসে আছে। ভয়ে আঁতকে উঠলাম আরশিকে দেখে। ওর সারা শরীরে আঘাতের চিহ্ন, মনে হচ্ছে ওকে কেউ টর্চার করেছে। অবাক হয়ে তাকালাম আম্মুর দিকে। আম্মু ইশারা দিয়ে খালি চেয়ারটায় বসতে বললেন। চুপচাপ চেয়ারে বসে পড়লাম। আরশির পাপ সীমা ছাড়িয়ে গেছে তো, তাই ওকে এখানে আনতে হলো। আর কোনো অপরাধী তো নিজে থেকে তার অপরাধ স্বীকার করে না, তাই পুলিশকে একটু কষ্ট করতে হয়েছে। কষ্ট হচ্ছে আপুকে এই অবস্থায় দেখতে, কিন্তু কিছু করার নেই। আপু যা পাপ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। কাব্যকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আরশির সাথে একবার কথা বলে নাও, তারপর না হয় সিদ্ধান্ত নিও। নিশ্চুপ। আরশি, সব সত্যি বলো। হুম। টেবিলের এক পাশের চেয়ারে আমি বসে আছি, অন্য পাশে আরশি, আর একটু দূরে আম্মু পায়চারি করছেন। অন্ধকার রুম, আশেপাশে কেউ নেই। আরশি বলতে শুরু করলো। কাব্যর কোনো দোষ নেই, সব কিছু আমি করেছি। কাব্য আমাকে সত্যি ভালোবাসতো, কিন্তু আমি ওকে সবসময় ঠকিয়েছি। কাব্যকে আমি যা বলতাম ও তাই শুনতো, কারণ ও আমাকে অন্ধের মতো বিশ্বাস করতো। কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসতাম, আর তাই কাব্যর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছিলাম। কাব্যর মনে কিছুটা সন্দেহ ছিল আমি ওকে পরে বিয়ে করব কিনা, আর ওর এই সন্দেহ দূর করার জন্য আমি নিজে থেকেই ওর সাথে ফিজিক্যাল রিলেশন গড়ে তুলি। কারণ কাব্য আমাকে সন্দেহ করলে ওর সম্পত্তিগুলো হাতছাড়া হয়ে যেত। কাব্য চায়নি, আমি জোর করেছিলাম। সে সময় আমি কিছু পিক তুলে রেখে দেই। কাব্য কখনো আমার কথা না শুনলে যেন ব্ল্যাকমেল করতে পারি। আমাকে ওরা জেলে দেওয়ার পর যাকে আমি ভালোবাসতাম সে আমাকে ছেড়ে চলে যায়। একা হয়ে যাই আমি। জেল থেকে বেরিয়ে আমি কাব্যর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম, আর যখন প্রতিশোধ নিতে চাইলাম তখন জানতে পারি কাব্যর বউ আর কেউ নয়, তুই। দুজনের ওপর একসাথে প্রতিশোধ নেওয়া যাবে ভেবে আমি তোকে মেরে ফেলার চেষ্টা করি, কিন্তু তুই বেঁচে গেছিস। মারা গেছে তোর বাচ্চাটা। প্রথমে কাব্যর সম্পত্তির ওপর আমার লোভ থাকলেও জেল থেকে ফিরে আসার পর আমি সিদ্ধান্ত পাল্টে নেই। ভেবে নেই তোকে সরিয়ে কাব্যকে আমি বিয়ে করব। কাব্যর সাথে যোগাযোগ করি, কিন্তু ও সবসময় বলেছে ও তোকে ভালোবাসে। অসহ্য লাগতো তোর প্রতি ওর ভালোবাসা দেখে, আর তাই ওকে পিকগুলো দেখে ব্ল্যাকমেল করি। কাব্য তোকে নিজের থেকে বেশি ভালোবাসে, তোকে হারানোর ভয় ওকে সবসময় তাড়া করে বেড়ায়। দুর্বল ছিল কাব্য তোর প্রতি, আর আমি ওর এই দুর্বলতাকে, তোকে হারানোর ভয়টাকে কাজে লাগাই। আমার সাথে কাব্যর ফিজিক্যাল রিলেশন ছিল জানার পর যদি তুই ওকে ছেড়ে চলে যাস, তাই কাব্য ভয়ে আমার বিষয় তোর থেকে লুকিয়ে রাখতো। শুধুমাত্র পিকগুলোর ভয়ে কাব্য তোকে কিছু বলতে পারতো না। সেদিন ছাদে কাব্য আমার হাত ধরেনি, আমি ওর হাত ধরেছিলাম, আর তোকে দেখেই কাব্যর বুকে মাথা রেখেছিলাম। এর কিছুক্ষণ আগেই আমি কাব্যকে পিকগুলো দেখিয়েছিলাম, তাই ও কি করবে ভেবে পাচ্ছিল না। রুমটা তোর ছিল, তুই যে কোনো সময় রুমে চলে আসবি আমি জানতাম, তাই ইচ্ছে করে জোর করে কাব্যকে কিস করেছিলাম, আর ওর শার্টে লিপস্টিকের দাগ লাগিয়েছিলাম যেন তুই দেখে ওকে ভুল বুঝিস। সব কিছু করেছিলাম তোদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করার জন্য, কিন্তু তাতেও যখন কাজ হয়নি তখন আমি অন্য কিছু ভাবি। গতরাতে হসপিটালের ইমার্জেন্সি থেকে নয়, আমি ওকে ফোন করেছিলাম। কাব্য বুঝতে পারেনি। হসপিটালে যাওয়ার জন্য গাড়িতে উঠে, আর গাড়িতে আমি আগে থেকেই বসেছিলাম। কাব্যর মাথার মধ্যে আঘাত করে ওকে অজ্ঞান করে দেই, তারপর 2 ঘন্টার ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেই। তোকে ফোন করে কাব্যর শহরের বাইরের বাসায় যেতে বলি, আর আমি কাব্যকে সেই বাসায় নিয়ে গিয়ে
ওর শার্ট খুলে ফেলি যেন তুই দেখে ওকে ভুল বুঝিস। রাগের বশে তুই লক্ষ্য করিসনি কাব্য যে অজ্ঞান ছিল। আর কাব্য নয়, আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। সব কিছুই করেছিলাম তোকে দূরে সরিয়ে কাব্যর বউ হওয়ার জন্য, কাব্যর সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য। কিন্তু চুপ হয়ে গেল আরশি। আমিও চুপচাপ বসে রইলাম। ওর মতো মেয়ের সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। কাব্য বাবা মায়ের ভালোবাসা পায়নি, আমি ছিলাম ওর প্রথম ভালোবাসা। আর আমাকে হারানোর পর ও মানসিকভাবে ভেঙে পড়েছিল। তোকে পেয়ে কাব্য নতুন করে বাঁচতে শিখেছিল। তোকে হারানোর কথা কাব্য ভাবতেও পারতো না। আর তাই ও সবসময় কথা লুকাতো, মিথ্যে বলতো তোর কাছে। কাব্য তোকে সত্যি ভালোবাসে। চুপ করো, ভালোবাসার তুমি কি বোঝো নষ্টা মেয়ে একটা? তোমার ভিতরে তো ভালোবাসা বলতে কিছু ছিল না, যা ছিল সব লোভ। লোভেরও একটা সীমা থাকে। তুমি তো নারী জাতিরও কলঙ্ক, যে কিনা সামান্য কিছু সম্পত্তির জন্য নিজের সর্বস্ব। ছি, তুমি আমার বোন, এইটা ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে এইটা ভেবে যে তুমি একজন নারী। আরে একজন নারীর কাছে তো তার নিজের ইজ্জত সবার উপরে থাকে, আর তুমি তো সামান্য সম্পত্তির কাছে নিজের ইজ্জত বিক্রি করে দিলে। এত লোভ তোমার? বৌমা, ওর সাথে কথা না বাড়ানোটাই ভালো। সবকিছু তো শুনেছ, কাব্যর কোনো দোষ নেই। এখন ভেবে নাও কি করবে। আমি বাইরে অপেক্ষা করছি তোমার জন্য। আম্মু চলে যেতেই উঠে আরশির কাছে এসে দাঁড়ালাম। আমার এখন কি ইচ্ছা করছে জানো? তোমাকে মেরে ফেলি, আর এত কষ্ট দিয়ে মারি যে আমার সন্তানের খুনের প্রতিশোধ নেওয়া হবে। সবাইকে এত কষ্ট দেওয়ার শাস্তি তোমাকে দিতে ইচ্ছে হচ্ছে। আফসোস এইটা থানা। আরশি আমার দিকে তাকালো। এইটা থানা না হলে হয়তো ও এখন আমাকেই মেরে ফেলতো। তোমার এই রাগী চোখ দুটো দেখে ইচ্ছে হচ্ছে তোমাকে ঠাটিয়ে দুইটা থাপ্পড় দিই, কিন্তু তোমার গায়ে হাত তুলতেও আমার ঘৃণা হচ্ছে। সুযোগ পেয়েছো নিজেকে শুধরানোর, শুধরে নাও নিজেকে। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখনো আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে দেখে আমার রাগ আরো বেড়ে গেল। থানায় আছি, না হলে ওকে এখনই। তিলোত্তমা, আমি কিন্তু একদিন বেরোবো, তখন কিন্তু থুতু ছিটিয়ে দিলাম ওর মুখের ওপর। তুই যেন জেলেই বুড়ি হয়ে মারা যাস, আমি আর কাব্য সেই ব্যবস্থাই করব। বেরিয়ে আম্মুর কাছে চলে আসলাম। আম্মু গাড়িতে বসে অপেক্ষা করছে আমার জন্য। কাব্য তো একেবারে নির্দোষ না, যথেষ্ট অন্যায় করেছেও। তাহলে আমি ওর কাছে ফিরে যাব কেন? যদি যেতেই হয় যাব, কিন্তু একেবারে না। ওকে ছেড়ে চলে আসার জন্য যাব। বৌমা এসো। আসছি। বাসায় এসে অবাক হয়ে গেলাম। হিয়ার বিয়ে এখনো হয়নি। সবাই বসে বসে কার জন্য যেন অপেক্ষা করছে। কাব্যর দিকে চোখ পড়ল। একপাশে দাঁড়িয়ে আছে, মাথায় ব্যান্ডেজ। হিয়া আর আকাশকে বিয়ে সাজে বসে থাকতে দেখে ওদের কাছে চলে আসলাম। হিয়া আমাকে দেখতেই উঠে এসে জড়িয়ে ধরল। ভাবি, তুমি ঠিক আছো তো? তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আগে বলো, তোমরা এখনো এখানে কেন? বিয়ে হয়নি, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আরে পাগলি, রাত হয়ে গেছে, সে খেয়াল আছে? হোক, তাতে কি? যে আমার সবকিছু ফিরিয়ে দিল, সে আমার বিয়ের অনুষ্ঠানে থাকবে না তা কি করে হয়? ঠিক আছে, এখন অন্তত বিয়ের কাজ শুরু করো। আমার বৌমা ফিরে এসেছে, এখন তো শুরু হবেই। হিয়ার দিকে আবার চোখ পড়তেই মনে পড়ল ও যে সুইসাইড করার চেষ্টা করেছিল। হিয়ার হাত ধরে টেনে সবার থেকে একটু দূরে নিয়ে আসলাম ওকে। ভাবি, কি হয়েছে? তুমি সুইসাইড করতে গিয়েছিলে? নিশ্চুপ। অন্যায় করলে তোমার ভাইয়া করেছে, তার শাস্তি তুমি নিজেকে কেন দিতে চেয়েছিলে? যদি কিছু একটা হয়ে যেত তোমার? হয়নি তো। আমাকে রুমে যেতে অয়ন ভাইয়া দেখে ফেলেছিল, তাই কিছু করতে পারিনি। করলে তো খুব বড় ভুল হতো, কারণ ভাইয়া তো অন্যায় করেনি। আরশি সবকিছু এখানে বলে গেছে। হ্যাঁ, ভাইয়া আগে খারাপ ছিল, আর সেটা আরশির প্রেমে অন্ধ হয়ে, কিন্তু এখন ভাইয়া তোমাকে পেয়ে অতীত ভুলে গেছে, ভালো হয়ে গেছে ভাইয়া। হিয়া, একটা কথা মনে রেখো, সুইসাইড কখনো কোনো কিছু সমাধান করে দিতে পারে না। সরি ভাবি, আর কখনো এমন ভুল হবে না। তোমার কাছে অনুরোধ করছি, ভাইয়াকে ছেড়ে যেও না। ভাইয়া তোমাকে সত্যি ভালোবাসে। ভাইয়ার আগের ভুলগুলো সব ক্ষমা করে দাও, নতুন করে শুরু করো সবকিছু।
চলো, অনেক রাত হয়ে গেছে, বিয়ের কাজ শেষ করতে হবে। হিয়া আর আকাশের বিয়ে সম্পন্ন হলো। ওদের বিদায় দিয়ে কাব্যর সাথে কথা বলার জন্য আসলাম, কিন্তু কাব্য তো ড্রয়িং রুমে নেই। গেল কোথায়? তিলোত্তমা, কাকে খুঁজছিস? কাকে আবার? ওনার ডাক্তারবাবুকে। কাব্য ছাদে আছে, তোমার সাথে কথা বলতে চায়। যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তে নিও। আব্বু আম্মু দুজন আলাদা বসে আছেন দেখে আব্বুর কাছে আসলাম। আরে বৌমা, আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? আব্বুকে এনে আম্মুর পাশে বসিয়ে দিলাম। আব্বুর হাতের মুঠোয় আম্মুর হাতটা পুরে দিলাম। এখন দেখো তো কত সুন্দর মানিয়েছে। সবসময় এভাবে থাকবে, বুঝেছ? সব কষ্ট ভুলে নতুন করে আবার সব কিছু শুরু করো। আমাদের মা বলেছে, তাহলে তো শুনতেই হবে। শুধু আমাদের নতুন করে শুরু করতে বলছো তুমি? আসছি আম্মু। কাব্য এক হাতে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে, অন্য হাতে গিটার নিয়ে চুপচাপ দূরে আকাশের দিকে তাকিয়ে আছে। তিলো, তুমি তো এদিকে তাকাওনি। আমি এসেছি বুঝেছো কিভাবে? তুমি আমার আশেপাশে থাকলে আমি এমনিতেই বুঝতে পারি। দেখতে হয় না তোমাকে। হুম, সত্যিটা হচ্ছে তুমি আমার মুখ দেখতে চাও না। হিয়া এমন একটা কাণ্ড করেছিল তো, মাথা ঠিক ছিল না। রাগের বশে উল্টাপাল্টা কথা বলেছি, মন থেকে বলিনি। আর সত্যিই তুমি আমার আশেপাশে থাকলে আমি বুঝতে পারি। এইটা কিসের জন্য হয় জানো? ভালোবাসার জোরে। ভালোবাসা? ভালোবাসার কি বুঝো তুমি? শুধু মিথ্যে বলা, ঠকানো, এসব ছাড়া তো কিছুই জানো না। হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, কিন্তু ঠকাইনি তোমাকে। তোমাকে হারানোর ভয়ে মিথ্যে বলেছি আমি। কারণ আমার একটা নোংরা অতীত ছিল। তুমি এসব জানলে আমাকে ছেড়ে চলে যেতে। যাব তো আমি ঠিকই। এতক্ষণে কাব্য আমার দিকে তাকালো, অবাক হয়ে তাকিয়ে আছে। শুধু আমি না, এসব শুনলে যে কোনো মেয়েই ছেড়ে চলে যাবে। একটা কথা জানো তো, মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে, কিন্তু নিজের প্রিয় মানুষটিকে অন্য কারোর সাথে ভাগ করার কষ্ট সহ্য করতে পারে না। হয়তো এইটা তোমার অতীত ছিল, কিন্তু আমি তো তোমাকে আরশির সাথে পিকে দেখেছি। তুমি আরশির ছিলে, এইটা তো সত্যি। এই সত্যিটা আমি কিভাবে মেনে নিব বলতে পারো? কথায় আছে, পাপ কখনো পিছু ছাড়ে না। আমার পাপও আমার পিছু ছাড়েনি। ভুল তো মানুষই করে, আমিও করেছি। প্লিজ ক্ষমা করে দাও। এইটা ভুল না, অন্যায় করেছো তুমি, পাপ করেছো। আর জেনে শুনে পাপ করলে তার কোনো ক্ষমা হয় না। তুমি তো অবুঝ নও। তাহলে আরশির কথা মতো চলতে কেন? কি ছিল আরশির মধ্যে যে বিয়ের আগে ফিজিক্যাল রিলেশন পাপ জেনেও তোমাকে আরশির কথা মতো পাপ কাজ করতে হলো? হ্যাঁ, মানছি আম্মু আব্বু তোমার পাশে ছিলেন না, তাই তুমি আরশির ভালোবাসায় অন্ধ ছিলে। তাই বলে এত জঘন্য কাজ করতে পারলে? নিশ্চুপ। আরশি তো তোমাকে ভালোই বাসতো না, মোহে আটকে ছিলে তুমি। যে সত্যি ভালোবাসে সে কখনো বিয়ের আগে এসব করে ভালোবাসার মানুষটিকে জাহান্নামের দিকে ঠেলে দেয় না। আরশি তো নিজেও পাপ করেছে, তোমাকে দিয়েও করিয়েছে। এইটা বুঝতে পারোনি? তখন আমি সত্যি বুঝতে পারিনি, অন্ধ ছিলাম আরশির ভালোবাসায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? একটা কথা বলো তো, তুমি যদি অন্য একটি ছেলের সাথে আমাকে এমন অবস্থায় দেখতে, তাহলে কি আমাকে ক্ষমা করতে? তিলো, অবাক হচ্ছ কেন? তখন তুমি কষ্ট পেতে, আমি কি এখন কষ্ট পাচ্ছি না? আমারও কষ্ট হচ্ছে ডাক্তারবাবু, খুব কষ্ট হচ্ছে। একটা মেয়ে পৃথিবীর সব কষ্ট সহ্য করার ক্ষমতা রাখে, শুধু এই একটা কষ্ট ছাড়া। প্লিজ এভাবে কেঁদো না। তোমার যা শাস্তি দিতে হয় আমাকে দাও, আমি তোমার সব কথা শুনবো। নতুন করে আর কি বলবো তোমাকে যে তুমি আমার কথা শুনবে? শুনেছ কখনো আমার কথা? আরশির কথা যদি আমাকে আগেই বলে দিতে, তাহলে আজ এত কিছু হতো না। তোমাকে বারবার বোঝানোর পরও তুমি আমার থেকে কথা লুকিয়েছো, মিথ্যা বলেছো আমাকে। হ্যাঁ, মিথ্যা বলেছি, কথা লুকিয়েছি, আর সব কিছু করেছি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে। খুব ভয় হতো এসব জানার পর যদি ছেড়ে চলে যাও। তুমিও বলো, ভালোবাসার মানুষকে হারানোর ভয় পাওয়াটা কি অস্বাভাবিক কিছু? না, ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু এতটা ভয় ভালো না যে ভয় খারাপ হতে বাধ্য করে। আমি খারাপ, আমি অন্যায় করেছি, এখন যা শাস্তি দেওয়ার দাও। তোমার শাস্তি একটাই, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এমনটা করো না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি তো আমায় ভালোবাসো, তাহলে আমার অন্যায়গুলো ক্ষমা করতে পারছো না কেন? তিলো প্লিজ। আসি। কাব্য হাঁটু গেড়ে বসে পড়ল, আর পিছন ফিরে তাকালাম না, চলে আসলাম। কাব্যকে শাস্তি দেওয়া প্রয়োজন, অনেক অন্যায় করেছে, অনেক কষ্ট দিয়েছে আমায়। বৌমা, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। তমা, পাগল হয়েছিস? কি বলছিস এসব? যে কথায় কথায় মিথ্যে বলে
নিজের স্ত্রীর থেকে কথা লুকায় তার সাথে থাকা সম্ভব না। মারে, কাব্য তো এসব তোমাকে হারানোর ভয়ে করেছে, বড্ড ভালোবাসে যে তোমায়। আচ্ছা বৌমা, তুমি তো আমার ছেলেকে ভালোবাসো, তাহলে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে না তোমার? কেন ওর অন্যায়টা ক্ষমা করতে পারছো না? ভালোবাসা তো ছেড়ে যেতে শিখায় না, ক্ষমা করতে শিখায়। ভালোবাসি না আমি ওকে, শুনতে পেয়েছেন? আমি আপনার ছেলেকে ভালোবাসি না, খুব খারাপ ও। আর আমি কোনো খারাপ মানুষকে ভালোবাসি না। তমা, আস্তে প্লিজ, এমন কান্নাকাটি করলে কিন্তু তোর বাচ্চার ক্ষতি হবে। তিশার কথা শুনে আম্মুর দিকে তাকালাম। তাহলে আম্মু সবাইকে বলে দিয়েছে আমি যে প্রেগনেন্ট? সবাইকে বলেছি, শুধু কাব্যকে ছাড়া। ভেবেছিলাম এত বড় খুশির খবরটা তুমি নিজে কাব্যকে দিলে কাব্য বেশি খুশি হবে। কিন্তু বৌমা, আমার অপদার্থ ছেলেটাকে ক্ষমা করে দাও, অন্তত আমাদের বংশের নতুন মেহমানের জন্য। আর ক্ষমা করতে হবে না। আসলে কাব্য ঠিক সিদ্ধান্ত নিয়েছে, ওর মরে যাওয়াই উচিত। মানে? মরে যাওয়া উচিত মানে? তুমি তো আমার ছেলেকে ভালোবাসো না, তাহলে তুমি জেনে কি করবে? কে বললো ভালোবাসি না? খুব ভালোবাসি তো। কাব্য ভেবে নিয়েছে তুমি ওকে ক্ষমা না করলে ও সুইসাইড করবে, আর ওর পকেটে বিষের বোতলও দেখেছি আমি। কি? আরে তিলোত্তমা, আসতে যা, পড়ে যাবি। দৌড়ে ছাদে আসলাম। কাব্য বসে বসে গিটার বাজাচ্ছে আর কাঁদছে। গিটার কেড়ে নিয়ে ওর শার্ট খামচে ধরে ওর শার্টের পকেটে হাত দিলাম। আমি জানতাম তুমি ফিরে আসবে, কিন্তু এসেই যে আমার পকেটে। এইটা কি? কি এইটা? তোমার পকেটে বিষের বোতল কেন? আমি তো জানি না। জানো না? সুইসাইড করতে চাও, আমাকে একা রেখে মরে যেতে চাও? আরে মারছো কেন? লাগছে তো। আস্তে আস্তে কিল দে রে মা, আমার ছেলেটা ব্যথা পাচ্ছে। আম্মুর কণ্ঠ শুনে কাব্যকে ছেড়ে দিলাম। সবাই ছাদে চলে এসেছে দেখে চুপচাপ দূরে দাঁড়িয়ে রইলাম। এই যে বোতলের ব্যাপার, কাব্য কিছু জানে না। বোকা ছেলে তো, বোতলটা কখন ওর পকেটে রেখেছি বুঝতেই পারেনি। আম্মু তুমি? ছেলে আর ছেলের বউকে এক করার জন্য এইটুকু করতে হলো। আর বোমা, ভয় পেও না, বোতলে বিষের বদলে মধু রাখা আছে। আম্মুর চালাকি দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সবাই হাসতে হাসতে চলে গেল। তিলো পাগলি, ক্ষমা করে দাও প্লিজ, আর কখনো মিথ্যা বলবো না, কথা লুকাবো না। এই যে কান ধরছি। উফ, লাগছে, ছাড়ো। আমার কান ধরেছো কেন? কারণ তোমার কান মানে আমার কান। আর কাব্যর একটা হাত এনে আমার পেটের ওপর ধরলাম। ও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কি বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছো আমি আব্বু হব আর তুমি আম্মু হবে? জি, সত্যি বলছি। কাব্য খুশিতে কাঁদতে কাঁদতে আমাকে কোলে তুলে নিল। কাব্য খুশিতে আমাকে কোলে করে নিয়ে ছাদের এপাশ থেকে ওপাশে হাঁটছে, আর আমি দুহাতে ওর গলা জড়িয়ে ধরে ওর দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে ওর খুশি দেখছি। অনেক হয়েছে, এবার ছাড়ো। দাঁড়াও। কাব্য আমাকে দাঁড় করিয়ে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। কি করছো? আমার আম্মুর সাথে কথা বলছি। কাব্য আমার কোমর জড়িয়ে ধরে আমার পেটের মধ্যে মুখ ঘষছে। ও আম্মু, তোমার মামুনিকে বলো তো আমাকে ক্ষমা করে দিতে। এই যে আমি তোমার কাছে প্রমিস করছি তোমার মামুনিকে আর কখনো কষ্ট দিব না। কাব্যর পাগলামি দেখে সব কষ্ট ভুলে গেলাম। কাব্যর পাশে বসে ওর কাঁধে মাথা রাখলাম। আচ্ছা, তুমি জানো কিভাবে আমাদের মেয়ে হবে? আমার মন বলছে। আর আমি তো আমার আম্মুর নামও ঠিক করে ফেলেছি। তাই? কি নাম শুনি? নৌমি। কাব্য তিলোত্তমা নৌমি, খুব সুন্দর। কাব্য আমার একটা হাত ওর হাতের মুঠোয় নিয়ে আমার গলায় নাক ঘষতে শুরু করলো। কি করছো? ছাড়ো। আদর করছি, ছাড়া যাবে না। এই, তুমি রোমান্টিক ডাক্তার থেকে বলদ হইলা কবে? আমার পাঠক পাঠিকারা তো তোমাকে বলদ ডাকে। হি হি হি। কি? কাব্য আমাকে ছেড়ে দিল। আমি গিটারের দিকে তাকিয়ে আছি দেখে ও উঠে গিয়ে গিটারটা নিয়ে আসলো। কি ডাক্তারবাবু, আপনার গিটারে কি এখন রোমান্টিক সুর বাজবে? বুঝেছ, আমি যে রোমান্টিকই আছি প্রমাণ করে দিব। তাই? কাব্য গিটার বাজাচ্ছে, আমি ওর কাঁধে মাথা রেখে মুগ্ধ হয়ে শুনছি। কাব্য আমার দিকে তাকিয়ে মুচকি হেসে গান ধরল। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার
এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি, তবু পিপাসাতে আখি হয় রে ছল ছল, হয় রে ছল ছল। তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না